আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাবাহিনীতে কি আবার অস্থিরতা দেখা দিচ্ছে? ক্ষোভ দানা বেঁধে উঠছে। খবর পেলাম ক্যান্টনমেন্টে নাকি বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই অস্থিরতার প্রেক্ষিতে বিদেশে বসে ডক্টর ইউনূস আবার নতুন করে কি ষড়যন্ত্র করছে? আজকে এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। আপনারা জানেন যে সেনাবাহিনীতে অস্থিরতা, ক্ষোভ এগুলো অনেকদিন ধরেই একটু একটু করে দানা বাঁধছে এবং এর মূল কারণ হলো যে সেনাবাহিনীতে প্রায় ২৪ জন মেধাবী সামরিক অফিসার যারা কারেন্টলি সার্ভিং এবং কয়েকজন অবসরপ্রাপ্ত তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইসিটিতে মামলা করা হয়েছে। যে মামলার না আছে ভিত্তি, না তা আইসিটিতে বিচার হবার মতো কিছু। এই নিয়ে যখন সেনাবাহিনীতে ক্ষোভ এবং ঠিক তখনই আমরা সম্প্রতি খেয়াল করেছি গত সোমবার এবং বুধবার রাতে দুজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে আমি আগেও বলেছি যেহেতু তাদের অনেক ফলোয়ার রয়েছে এবং তাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কানেকশন আছে, তো ন্যাচারালি তাদের এই গ্রেপ্তারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং খবর পেলাম যে ক্যান্টনমেন্টে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মেধাবী অফিসারদের হয়রানি বন্ধ করার দাবিতে লিফলেট বিলি করা হচ্ছে। কে বা কারা এই লিফলেটগুলো বিলি করেছে সেটি এখনো না জানা গেলেও বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সেই ক্ষুব্ধ অংশটাই এই কাজটি করেছে, যারা এই আর্মি অফিসারদের এভাবে হ্যারাস করা অন্যায়ভাবে এবং টার্গেটেড বেছে বেছে মেধাবী কর্মকর্তাদেরই হ্যারাস করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই মিথ্যে, বানোয়াট এবং স্রেফ হয়রানি করার জন্য। ক্যান্টনমেন্টে যখন অস্থিরতা, যখন লিফলেট বিলি হচ্ছে, তখন আমরা জানি যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার গার্লফ্রেন্ড লামিয়া মোর্শেদকে নিয়ে জাপান গিয়েছে। এবং জাপান তিনি যে কারণেই যাক, জাপানের একটা অন্যতম কারণ ছিল তিনি শিনজো আবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ত্রী আকিয়ে আবের সাথে দেখা করেন। শিনজো আবের কথা আপনাদের মনে আছে, তিনি ২০২২ সালে ৮ই জুলাই নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং যে তাকে গুলি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বলেছে যে শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল, এই জন্য গুলি করেছে। শিনজো আবে ২ দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, ২০০৬ সেপ্টেম্বর থেকে ২০০৭ সেপ্টেম্বর এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত, এবং তিনি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার। এবং তার অ্যাবেনোমিক্স, তার অর্থনীতিতে যে ভূমিকা, তিনি জাপানের অর্থনীতিতে যে অবদান রেখেছিলেন সেজন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার স্ত্রীকে মানুষ ফার্স্ট লেডি হিসেবেই জানে। এই আকিয়ে আবের সাথে দেখা করে ডক্টর ইউনূস তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি অনুরোধ করেছেন যে আকিয়ে আবে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অনুরোধ করেন যে ডক্টর ইউনূসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেছিলেন এবং তারেক রহমান স্বভাবতই আকিয়ে আবের সাথে কথা বলেছেন, কিন্তু আকিয়ে আবেকে এক্স্যাক্টলি কি বলেছেন সেটি জানা যায়নি। বিএনপির সূত্রে যতটুকু জেনেছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল
কিংবা এ ধরনের কোনো ঝুঁকি নেবার ইচ্ছে বিএনপির নেই। বিএনপি খুব ক্লিয়ারলি বলেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ভুলগুলো অতীতে করেছে তা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ওই পথে আর হাঁটবে না। বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তাদের সরকারের অস্তিত্ব নিয়েও মাঝে মধ্যে টান পড়তে পারে, এবং এ কারণে বিএনপি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগ আমলের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকেই তারা কিছুদিন কন্টিনিউ করবে, হয়তো 1 বছর চুপ্পুকে রেখে তারপর তারা তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাবেন। দ্যাট ইজ দ্য কারেন্ট প্ল্যান। এবং যেহেতু বিএনপির 3-4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন, কিন্তু বিএনপি এই মুহূর্তে তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানিয়ে বাকিদের কষ্ট দিতে চান না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে শুধু আকিয়ে আবেগে দিয়ে তারেক রহমানকে ফোন করেছেন তা না, আরো 2 জন প্রভাবশালী বিশ্বের 2 জন ফোন করেছিল তারেক রহমানকে, এবং ইউনূস চেষ্টা করে যাচ্ছে। ইউনূস এতটাই নির্লজ্জ, সে চেষ্টা করে যাচ্ছে যে করেই হোক তার রাষ্ট্রপতি হতে হবে। এদিকে ডক্টর ইউনূসের জাপান সফরের সময় তার সফর সঙ্গী লামিয়া মোর্শেদ, যিনি এসডিজির মুখ্য সমন্বয়ক ছিলেন, ইউনূস যাবার আগে এই লামিয়া মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং আরেকজন সাবেক সচিব সেলিম উদ্দিন 3 জনকে রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া শুরু করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকার এই 3 জনের রাষ্ট্রদূত হবার প্রক্রিয়াটাকে বাতিল করে দেন। এছাড়াও আরো 5টি দেশ থেকে রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ ইউনূসের কুফা লেগেই গেছে। যখন এই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে কিংবা লামিয়া, নিয়াজ আহমেদের, সেলিম উদ্দিনের মতো লোকেরা নতুন করে রাষ্ট্রদূত হতে পারছেন না, তখন আরো একটি দুঃসংবাদ বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশে এখন শিশুদের টিকা দেওয়ার যে প্রোগ্রামটা ছিল, যে ইপিআই প্রোগ্রাম, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রামস, এই ইপিআই ইমিউনাইজেশন রিলেটেড, বাংলাদেশে সেই টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়েছে এবং এই মার্চ মাসে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এই টিকাদানের টিকা সাপ্লাই যেমন একদিকে সমস্যা, সময় মতো টিকা সরবরাহ করা যাচ্ছে না, আর একদিকে হলো এই টিকার বিরুদ্ধে এক শ্রেণীর ধর্মীয় মোল্লারা সোচ্চার হয়েছে। সুতরাং এটি বর্তমানে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবশেষে মামলা হতে চলেছে। এটা এযাবৎকালের সব থেকে বড় নিউজ হতে পারে। প্রফেসর ইউনূস মামলায় ফেঁসে যাচ্ছেন এবং সেই মামলাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এর আগে একজন আইনজীবী এই ঘোষণা দিলেও সেই প্রক্রিয়া এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা করার। সেখানে মানহানির মামলা থাকবে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা থাকবে। রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয় তাহলে কি সত্যিই ফেঁসে যাচ্ছেন প্রফেসর ইউনূস? জাপান সফরে ছিলেন, জাপান সফর থেকে দেশে ফিরেছেন তিনি। এই দেশে ফেরাটা কিংবা দেশে থাকাটা তার কি সম্ভব হবে যদি এই মামলাগুলো হতে শুরু করে? চলুন একটু জেনে দেখি কি বলছেন হাফিজুর রহমান কার্জন, কেন মামলা করতে চাইছেন তিনি। আর মামলা যদি করা হয় তাহলে বাংলাদেশের আদালত কিংবা বাংলাদেশের থানা সেই মামলাকে গ্রহণ করবে? বর্তমান বিএনপি সরকার সেই মামলা গ্রহণ করতে দেবে? সেই প্রশ্নেরও উত্তর খুঁজবো এই ভিডিওতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার কথা, তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য। ফুড ফর অল নামে নতুন একটি চ্যানেল, 5 জন তরুণের অগ্রযাত্রা, ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে খাবার নিয়ে, রান্না করা খাবার নিয়ে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা সমর্থন দিয়েছি। আপনারাও, আমাদের যারা দর্শক তারাও
ওদেরকে অনুপ্রাণিত করবেন, সহযোগিতা করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা আমাদের রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা হতে চলেছে, এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কদিন আগেই সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে অযথা বিনা অপরাধে যাকে নেওয়া হয়েছিল, প্রফেসর ইউনূস যাকে নিয়েছিলেন সংবিধান নিয়ে আলোচনার একটা গোলটেবিল আয়োজন থেকে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এবং 3 মাসেরও বেশি সময় কারাগারে থাকার পরে যিনি জামিনে মুক্ত হয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আইন বিভাগের আরেক অধ্যাপক আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে হাফিজুর রহমান কার্জনকে কারাগারে থাকতে হয়েছে। এবার হাফিজুর রহমান কার্জন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার 2 হাত, তার গং আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই 3 জনের বিরুদ্ধে তিনি মামলা করবেন, মানহানির মামলা। প্রথম মামলাটা তিনি করবেন মানহানির মামলা। তাকে বিনা দোষে বিনা অপরাধে জেলে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তার সম্মান ক্ষুণ্ণ যেমন করা হয়েছে, তেমনি জেলে রেখে তার শারীরিক এবং মানসিক অনেক বড় ক্ষতি করা হয়েছে এবং সেই ক্ষতির কারণে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই 3 জনের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন তিনি। এই 3 জনের বিরুদ্ধে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা শুধু করবেন তাই নয়, তিনি স্পষ্ট জানিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার গং, তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন, রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের আস্ফালন তৈরি করেছেন, সেই কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও তিনি করবেন। এই কাজগুলো দেশদ্রোহিতার কাজ এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা তিনি করতে চলেছেন। খুব শীঘ্রই এই মামলাটা তিনি করবেন। তিনি দৈনিক সংবাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তার বক্তব্যের সামান্য একটু অংশ আপনারা শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন তিনি 2টা বিষয়ে কি কথা বললেন। আমি এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসামি করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আসামি করে আমি মামলা করব। যে সরকার মুক্তিযুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিংবা সেটাকে হতে দিচ্ছে না, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে, সেটা তো রাষ্ট্রবিরোধী সরকার এবং তারা তো রাষ্ট্রদ্রোহিতা করছে, রাষ্ট্রদ্রোহিতার মামলাও হবে। হাফিজুর রহমান কার্জন স্পষ্ট করে জানিয়েছেন যখন এই মামলার কথা, তখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস জাপান সফর শেষে আবার দেশে ফিরেছেন। 1 বছরের জন্য তার SSF নিরাপত্তা নিজেই নিজেকে দিয়ে গেছেন ক্ষমতায় থাকতে, নিজেই নিজেকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করে, যেটা বিশ্বে বিরল একটা ঘটনা যে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করা হচ্ছে। এই ভিভিআইপি প্রটোকলে থাকা অবস্থাতে তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে কি সেই মামলা থানা কিংবা আদালত আমলে নেবে? এটা একটা প্রশ্ন। থানা কি মামলা গ্রহণ করবে? থানা মামলা গ্রহণ না করলে আদালতে গেলে আদালত কি সেই মামলা আমলে নেবে? আদালত মামলা আমলে নিয়ে থানাকে তদন্ত করার ভার দিলে থানা থেকে তদন্ত করে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই ব্যাপারগুলো প্রমাণিত হয়েছে সেরকম রিপোর্ট কি দেয়া হবে? যদি এরকম মামলা হয় তাহলে প্রফেসর ইউনূসকে কি গ্রেপ্তার করা হবে? বর্তমান সরকার প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করার পথে যাবে? বর্তমান সরকার 111-এর যে কুশীলব, যারা পেছনের কারিগর ছিলেন, তাদের অনেককেই গ্রেপ্তার করা শুরু করেছে এমনটা দেখছি। 111-এর অন্যতম কুশীলব ডক্টর ইউনূস নিজেও, যিনি ওই সময় রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছেন, -2 ফর্মুলা, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে রাখার যে বন্দোবস্ত, তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে জোর করে পাঠানোর যে বন্দোবস্ত, এগুলোর পেছনে ডক্টর ইউনূসের একটা বড় মাস্টারমাইন্ড ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। তাহলে সেই ব্যাপারে 111-এর কুশীলব শুধুমাত্র জেনারেল মাসুদরা কিংবা তৎকালীন ডিজিএফআই প্রধানরা শুধু, নাকি প্রফেসর ইউনূসের মতো যারা মাস্টার প্ল্যান করেছেন পেছনে বসে থেকে তারাও এই কুশীলব এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে? এই প্রশ্ন যখন সামনে আসছে,
এবং এই প্রশ্নটা আজকেই সামনে এনেছেন গোলাম মাওলা রনি, সাবেক রাজনীতিবিদ এবং বিশ্লেষক। তাই তিনি বলেছেন যে মূলত ব্রেন থেকে যাদের এসেছে 111-এর এই তত্ত্ব তাদেরকে টার্গেট করতে হবে, চুনোপুটিদের টার্গেট করে কোনো লাভ নেই। এরকম আলোচনা যখন চলছে তখন হাফিজুর রহমান কার্জনের এই মামলার ঘোষণা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন দেখার বিষয় হাফিজুর রহমান কার্জন মামলা করলে সেই মামলা গ্রহণ করা হয় কিনা, গ্রহণ করলে সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করা হয় কিনা। সেখানে আবার প্রশ্ন আসবে যে মামলা প্রমাণিত না হওয়া পর্যন্ত তো গ্রেপ্তার করা যাবে না কাউকে, তাহলে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস তার 1.5 বছরে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কিংবা মিথ্যা অভিযোগের ভিত্তিতে, যেমন হাফিজুর রহমান কার্জনকে বিনা অপরাধে, হাজার হাজার মানুষকে বিনা অপরাধে যে কারাগারে রেখেছিলেন এবং কারাগারে এখনো তারা পড়ছেন, সেই যে ডিজাইন তিনি করেছিলেন সেই ডিজাইন কোন আইনে করেছিলেন। সুতরাং তার বিরুদ্ধে যদি দেশদ্রোহিতার মামলা হয় কিংবা ক্ষতিপূরণের মামলা হয় তাহলে তাকে উপযুক্ত মামলার তদন্ত করার আগে তিনি যেন দেশ থেকে পালিয়ে না যান, তার জন্য তাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলেও মনে করছেন বিশ্লেষকরা।